একটি ছোট্ট গ্রাম, চারপাশে শুধু বালির ঢেউ আর গরম বাতাস এবং পারস্য উপসাগরের নোনা জল। সেখানে কয়েকশো মানুষ সকালে নৌকা নিয়ে সমুদ্রে যান, মুক্ত খোঁজেন আর সন্ধ্যায় ক্রিকের পাড়ে বসে গল্প করেন। এই গ্রামটির নাম দুবাই। ঠিকই ধরেছেন, আজকের বিশ্বের সবচেয়ে আলোচিত শহরের একটি দুবাই। বুর্জ খলিফা সেখানে আকাশ ছুঁয়েছে, আর সমুদ্রে ফুলের মতো ফুটেছে মানুষের তৈরি একটি দ্বীপ। প্রতি বছর 2 কোটি পর্যটক এসে অবাক হয়ে তাকিয়ে থাকেন এই সব স্থাপত্যের দিকে। কিন্তু এখন সেই শহর ছাড়ার হিড়িক পড়ে গেছে, কারণ ইরান যুদ্ধে কখনো বড় হয়ে ওঠে কূটনীতি, রাজনীতি বা জিওপলিটিক্স। তাকে ছাপিয়েও কখনো বড় হয়ে ওঠে মারাত্মক সব অস্ত্রের কথা, কখনো বড় হয়ে ওঠে কোনো নায়ক বা ভিলেনের নাম। কিন্তু কোনো মহানগর বা কোনো রাজ্য কিভাবে এই যুদ্ধে আলোচনার কেন্দ্রে উঠে এলো? ইরানের যুদ্ধে এবার বিশ্বের মানুষের আলোচনার কেন্দ্র দুবাই, এক বিশ্বমানের মহানগর যা আসলে একটি আমিরাত বা রাজ্য। কিন্তু আমরা কতটা জানি এই দুবাই সম্পর্কে, তার অপূর্ব কাহিনী সম্পর্কে? আজকের এই এপিসোডে বলবো সেই স্বপ্নের নগর দুবাইয়ের কথাই। একটা ছোট্ট গ্রাম কিভাবে আজকের দুবাই হলো, দুবাইয়ের মাহাত্ম্য কি, কিসের টানে বড় বড় কর্পোরেট সেখানে গিয়ে ঘাঁটি গাড়ে, কেন সেখানে ট্যাক্স ফ্রি হওয়ার পরেও সরকারি কোষাগারে টাকার ঢল নামে। বলবো এক দুর্দান্ত অর্থনীতির কথা, বলবো খোদার উপর খোদকারি করে মরুভূমির রুক্ষ প্রকৃতির বুকে বিশ্বের সেরা মরুদ্যানটি কি করে তৈরি করা হলো তার কথা। এই এপিসোডটি হবে তথ্য সমৃদ্ধ, কিন্তু গল্পের মতো করে সেখানে থাকবে ইতিহাস, অর্থনীতির বিভিন্ন তথ্য। ভিডিওটি পুরোটা দেখার পরে আপনার মনেই হবে, দুবাই সম্পর্কে এত কথা তো আগে জানতাম না। জানতাম দুবাই চলে তেলের টাকায়, কিন্তু যা একেবারেই ঠিক নয়। আসুন শুরু করি দুবাইয়ের গল্প। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। হাজার হাজার বছর আগেকার কথা। তখন দুবাই ছিল ম্যানগ্রোভের জঙ্গল, পরে তা বালিতে ঢেকে যায়। খ্রিস্টপূর্ব 2500 সালে প্রথম খেজুর গাছ লাগানো হয় এখানে। ব্রোঞ্জ যুগের যাযাবররা এখানে গরু চড়াতেন। 7ম শতাব্দীতে এখানে ইসলাম আসে, বাণিজ্য শুরু হয়। চীন, ভারত, পাকিস্তানের সঙ্গে মুক্ত সোনা এবং মশলা নিয়ে জাহাজ চলত এখান দিয়ে। 1095 সালের বিভিন্ন লেখায় দুবাইয়ের কথা পাওয়া যায়। 1580 সালে ভেনিসের এক ব্যবসায়ী গাসপারো বালবি লিখে যান, দুবাইয়ের মুক্ত বিশ্বের সেরা। তখন এটা ছিল একটা ছোট্ট বন্দর, কিন্তু 1833 সালে সত্যিকারের গল্পটা শুরু হয়। বানি ইয়াস গোত্রের প্রায় 800 মানুষ আবুধাবি থেকে চলে আসেন এখানে। তাদের নেতৃত্বে ছিলেন শেখ মাকতুম বিন বুত্তি আল মাকতুম। তিনি দুবাই ক্রিকের মুখে বসতি স্থাপন করেন, আর এখান থেকেই যাত্রা শুরু হয় দুবাইয়ের, আল মাকতুম রাজবংশের হাত ধরেই। আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, তখন দুবাই ঠিক কেমন ছিল? লেখাপত্রে যা পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে দুবাইয়ে তখন ছিল ছোট ছোট মাটির ঘর, পাম গাছের ছাউনি। পুরুষরা সমুদ্রে মুক্ত তুলতে ডুব দিতেন। এক ডুবে তারা 10 থেকে 15 মিটার গভীর সমুদ্রে গিয়ে তুলে আনতেন মুক্ত। সহজে সমুদ্রের একেবারে তলায় চলে যাওয়ার জন্যে তাদের হাতে তারা পাথর বেঁধে নিতেন। লেখা থেকে জানা যাচ্ছে 1907 সালে দুবাইয়ে ছিল 335টা মুক্ত তোলার নৌকা। মুক্ত তখন ছিল সোনার চেয়েও দামি। 1 গ্রাম মুক্তোর দাম তখন ছিল 320 গ্রাম সোনার সমান। কিন্তু এইসব মানুষের জীবন খুব সহজ ছিল না। প্রচন্ড গরম, খরা, রোগ। 1841 সালে বসন্ত রোগে অনেকে মারা যান। 1894 সালে আগুন লাগে দেইরায়। তখন শেখরা বুঝেছিলেন বাণিজ্যই শক্তি। 1820 সালে ব্রিটিশদের সঙ্গে চুক্তি হয় সমুদ্রের শান্তির জন্যে। 1892 সালে দুবাই ব্রিটিশ প্রোটেক্টরেট হয়, কিন্তু ট্যাক্স ফ্রি করে দেওয়া হয় বিদেশি ব্যবসায়ীদের। ইরান থেকে ব্যবসায়ীরা আসেন, বাস্তাকিয়া এলাকা তৈরি হয়। সোনা, কাপড়, মশলার বাণিজ্য শুরু হয়ে যায়। আস্তে আস্তে বাড়তে থাকে দুবাই।
1912 সালে শেখ সাইদ বিন মাকতুম এখানে শাসক হন। মুক্ত শিল্প তখন একেবারে চূড়ায়, কিন্তু 1929 সালে জাপান কৃত্রিম মুক্তা তৈরি করে ফেলল, আর বাজার হারালো দুবাইয়ের আসল মুক্ত। দুবাই ডুবে গেল দারিদ্র্যের অন্ধকারে। এবার কি হবে? শেখরা কিন্তু হাল ছাড়েননি। তারা এবার সোনার বাণিজ্যের দিকে ঝুঁকলেন। সোনার বাজার রি-এক্সপোর্ট, মুক্ত ছেড়ে দুবাই হয়ে উঠল সোনার শহর। আর এখানেই আছে গল্পের একটি টার্নিং পয়েন্ট। 1958 সালে শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম হলেন দুবাইয়ের শাসক। তিনি দুবাইয়ের ফাদার অফ মডার্নাইজেশন। তখন দুবাইয়ের জনসংখ্যা ছিল মাত্র 40,000। 1959 সালে দুবাই এয়ারপোর্ট খোলে। 1963 সালে ক্রিক খোঁড়া হয়। এতে বিশাল ঋণ নিতে হয়, কারণ এর খরচ ছিল সারা বছরের আয়ের চেয়েও বেশি। কিন্তু এরপর থেকে এখানে বড় জাহাজ আসতে শুরু করলো। সোনার রি-এক্সপোর্টও অনেক বাড়ল। আর এরপরেই আসে 1966 সালটা মনে করুন, তেল আবিষ্কারের বছর। মাটির নিচে কাঁচা তেলের আবিষ্কার একেবারে পাল্টে দিল মধ্যপ্রাচ্যের চেনা ছবিটা। মাত্র 4 বছরের মাথায়, মানে 1970 সালে ডলারের প্রবেশ ঘটল তেল বাণিজ্যে। শুরু হলো আমিরদের অ্যাকাউন্টে পেট্রোডলারের ঝনঝনানি। আর এই পেট্রোডলারের শক্তিতেই 7 আমিরশাহী বুঝতে পারে এবার তাদের এক হওয়া প্রয়োজন। এখানে একটু ছোট্ট করে বলি এই সংযুক্ত আমিরশাহীর বিষয়টি। 1971 সালে দুবাই সহ 7টি আমিরাত মিলে তৈরি হয় ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরশাহী। প্রতিটি আমিরাতের কিন্তু নিজস্ব শাসক আছে, কিন্তু তারা সবাই মিলে একটি সংযুক্ত দেশ গঠন করেছেন। সহজভাবে বললে আমিরাত হলো ছোট ছোট রাজ্য বা প্রদেশ। প্রতিটি আমিরাতের নিজস্ব সরকার আছে, আইন আছে, কিন্তু সবগুলো মিলে একটি ফেডারেল কান্ট্রি। যে 7টি আমিরশাহী একসঙ্গে এই অভিন্ন রাষ্ট্র নির্মাণ করেছে এগুলো হলো 1 আবুধাবি, 2 দুবাই, 3 শারজা, 4 আজমান, 5 আল কুয়াইন, 6 রাস আল খাইমা এবং ফুজাইরা। আবার ফিরে আসি দুবাইয়ের কথায়। দুবাইয়ের শাসকদের দূরদৃষ্টি ছিল অন্যরকম। তারা তেলের উপর পুরোপুরি নির্ভর না করে অন্যান্য খাতেও বিনিয়োগ শুরু করলেন। আর এটাই ছিল দুবাইয়ের আজকের এই দুবাই হয়ে ওঠার প্রথম ধাপ। আধুনিক দুবাইয়ের যাত্রা আসলে শুরু হয় 1990 সালের পর থেকে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইকে একটি বিশ্বমানের শহরে রূপান্তরের পরিকল্পনা করেন। পর্যটন, রিয়েল এস্টেট, ফাইন্যান্স এবং ব্যবসার উপরে জোর দেওয়া হয়। আর একে একে তৈরি হয় বিশ্ববিখ্যাত ইমারতগুলি, যেমন বিশ্বের সবথেকে উঁচু ভবন বুর্জ খলিফা আর পাম জুমিরা। এটা আসলে মানুষের তৈরি একটি দ্বীপ। আর দুবাই মল। শুধু তেল ব্যবসা ছেড়ে আমির শাহী ভেবে রেখেছিলেন এমন একটা শহর তৈরির কথা, যেটা হবে বাণিজ্যের হাব। দুনিয়ার সব বড় সংস্থা ছুটে আসবে সেখানে। আর হলোও তাই। আজ দুবাই মধ্যপ্রাচ্যের সব থেকে আধুনিক এবং ধনী শহরগুলোর একটা। গ্লোবাল ব্যবসা, পর্যটন এবং প্রযুক্তির কেন্দ্রও এটা। অনেকেরই ধারণা আছে দুবাই মানেই তেলের পয়সা। আর মজার বিষয় হচ্ছে বাস্তবটা কিন্তু একেবারে তার উল্টো। দুবাইয়ের জিডিপিতে তেলের অবদান মাত্র 1% বা তারও কম। বরং পর্যটন এবং পরিষেবা খাতি দুবাইয়ের মূল আয়ের উৎস। 7 আমির শাহীর মধ্যে একমাত্র আবুধাবিরই প্রধান অর্থনৈতিক উৎস তেল এবং গ্যাস। কিন্তু তেল নিয়ে না এগিয়ে দুবাই কিভাবে এত দ্রুত উন্নতি করল এবং সেখানকার জীবনযাত্রা কেমন, দুটোই এবার সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথমে বলি দুবাই এত দ্রুত উন্নতি করলো কিভাবে। এর একটাই কারণ, তা হলো দূরদর্শী নেতৃত্ব। উন্নত রাস্তা, মেট্রো, বিমানবন্দরের মতো আধুনিক নির্মাণের পাশাপাশি দুবাইয়ে এক ভয়মুক্ত এবং করমুক্ত বা ট্যাক্স ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করা হলো। ভয়মুক্ত বলছি কেন? কারণ দুবাইয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশ্বের অন্যতম সেরা বলে মনে করেন অনেকেই। আমাদের এই উপমহাদেশের অন্য দেশগুলোর সঙ্গে তার কোনো তুলনাই চলে না।
যেমন চলে না সেখানকার স্বাস্থ্য পরিষেবা বা শিক্ষায় বিনিয়োগের সঙ্গেও। এখানে ব্যবসা শুরু করা তুলনামূলকভাবে অনেক সহজ। আর দুবাইয়ে ব্যক্তিগত আয়ের উপর কোনো ট্যাক্স নেই। আর এই সব কারণেই বিদেশি বড় বড় ব্যবসায়ী এবং কর্মীরা সহজেই এখানে আসেন। আর সেই জন্যেই দুবাইয়ের জনসংখ্যার একটি বড় অংশই এখন বিদেশি। হেনলি অ্যান্ড পার্টনার্স রিপোর্ট অনুসারে গত 5 বছরে ভারত থেকেই ফি বছর প্রায় 3,500 থেকে 5,100 জন মিলিনিয়ার বিদেশে চলে গেছেন, যাদের একটি বড় অংশই চলে গেছেন দুবাইয়ে। আপনাদের মনে আছে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল, আর তাতে মোদির ভূমিকায় অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়। তিনিও এখন দুবাইয়ে গিয়ে ব্যবসা করেন। ব্যবসা ছাড়া বছরে প্রায় 2 কোটি পর্যটকও আসেন দুবাইতে। আর এই কারণেই দুবাইয়ের আয়ের সব থেকে বড় উৎস ট্রেড অ্যান্ড সার্ভিসেস। এটাই দুবাইয়ের অর্থনীতির সব থেকে বড় অংশ, মানে প্রায় 60% অর্থ এখান থেকেই আসে। এর মধ্যে কি কি আছে? 1. ইম্পোর্ট এক্সপোর্ট, 2. লজিস্টিক্স, 3. ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স এবং 4. কর্পোরেট অফিসেস। আপনি কি জানেন দুবাইয়ে বিশ্বের হেন কোনো বড় কোম্পানি নেই যাদের অফিস নেই? যেমন ধরুন মাইক্রোসফট, গুগলস, HSBC, সিটি ব্যাংক ইত্যাদি ইত্যাদি। আর এর কারণ কি? আসলে দুবাই ফ্রি জোন ব্যবহার করে বিশ্বের কোম্পানিগুলোকে খুব কৌশলে আকর্ষণ করেছে। এটাই আসলে তাদের অর্থনৈতিক সাফল্যের সব থেকে বড় রহস্যগুলোর একটি। আর দুবাইয়ের আইন এই ফ্রি জোনে প্রযোজ্য হয় না। আর কোম্পানির সম্পূর্ণ লাভ বিদেশে নিয়ে যাওয়া যায়। কোম্পানি চাইলে সমস্ত লাভটা দেশে পাঠাতে পারে। দুবাই আরও একটা কাজ করেছে, সব কোম্পানির জন্য একরকম জায়গা না বানিয়ে আলাদা আলাদা ব্যবসার জন্য আলাদা আলাদা ফ্রি জোন বানিয়ে দিয়েছে। যেমন টেকনোলজির জন্য ইন্টারনেট সিটি, মিডিয়ার জন্য মিডিয়া সিটি, ট্রেডের জন্য জাফজা এবং কমোডিটির জন্য DMCC। কিন্তু প্রশ্ন উঠবেই, যদি ব্যক্তিগত কর না থাকে তাহলে সরকার চলে কি করে? এখানেই আছে একটা মজার অর্থনীতি। এবার খুব ছোট্ট করে সেটা জানাবো। দুবাই সরকারের আয়ের 70% আসে ফি এবং সরকারি কোম্পানির লাভ থেকে। বাকিটা পরোক্ষ ট্যাক্স মানে ভ্যাট এবং কাস্টমস থেকে। মানেটা বুঝুন, আয়ের উপর কোনো কর নেই, তাহলে টাকাটা আপনি কি করবেন? খরচ করবেন। আর তা করলেই আপনাকে ট্যাক্স দিতে হবে। কোনো সার্ভিস নিলেও ফি বা কর দিতে হয়। আপনি বলবেন, এ আর নতুন কি, আমরাও তো তাই দিই। আবার চড়া হারে ব্যক্তিগত আয়ের উপর ট্যাক্সও দিই। এটাই দুবাইয়ের সঙ্গে আমাদের তফাৎ। আর এই মডেলের কারণেই দুবাইয়ে ট্যুরিজম, ট্রেড, ফাইন্যান্স, রিয়েল এস্টেট বিশ্বের হাব হয়েছে। পর্যটক এবং বিদেশি বিনিয়োগকারীরা এসে এখানকার অর্থনীতি চালায়, আর সরকার GRES এর মাধ্যমে লাভ তুলে নেয়। ফলে বাজেট হয় সারপ্লাস বা উদ্বৃত্ত, এবং তা খরচ করা হয় ইনফ্রাস্ট্রাকচার মানে আন্তর্জাতিক মানের মেট্রো, এয়ারপোর্ট, রাস্তাঘাট বানাতে। আজকে দুবাই তাই ঠিক কী রকম? 2025 সালে এর জনসংখ্যা 40 লক্ষের বেশি। আর মজার কথা, এখানকার মানুষের 92% বিদেশি। বিদেশিদের নিয়ে দুবাইয়ের কোনো সমস্যা নেই। দুবাই এয়ারপোর্ট এখন বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক এয়ারপোর্টের একটি। দুবাইয়ের ক্রিক এখনো আছে, কিন্তু তার পাশেই রয়েছে আধুনিক স্কাইলাইন এবং আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্রগুলি। গল্পটা কিন্তু এখানে শেষ নয়। শেখ মোহাম্মদের নেতৃত্বে দুবাই এখনো স্বপ্ন দেখছে সাস্টেনেবল, স্মার্ট এবং হ্যাপি দুবাই তৈরির। মানুষের তৈরি এই মায়ানগরী কি শেষ পর্যন্ত গুড়িয়ে যাবে মানুষেরই তৈরি মিসাইলের আঘাতে, বিশ্বের কয়েকজন যুদ্ধবাজ রাজনীতিকের জন্য? এটাই কিন্তু এখন কোটি ডলারের প্রশ্ন। আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।